নমস্কার। একটু বোরো ধানের পরিস্থিতি আপনাদেরকে দেখাই। এই যে জমিটাতে এখন ঢুকছি, এই দেখুন ধান লাগানো আজ মোটামুটি 15-20 দিন হয়ে গেছে। এই দেখুন গাছের অবস্থা দেখুন, হলুদ হলুদ ভাব এসে গেছে, গাছ শুকিয়ে যাচ্ছে, কোনো বাড়ন্ত নেই, ঠিক আছে। এবং পাশ কাটিও নেই। পাশ কাটিও আপনারা দেখতে পাচ্ছেন কি? কোনো পাশ কাটি দেখতে পাচ্ছেন না। পাশের জমিটাও একটু দেখে রাখুন, হলুদ রং ধারণ করেছে, ঠিক আছে। কোনো পাশ কাঠির কোনো কিছু গ্রোথ নেই, একেবারে যেন ঝিমিয়ে আছে, এই ধরনের একটা অবস্থা দেখতে পাচ্ছেন। ওই জমিতেও আমি যাচ্ছি, তার আগে এই জমির কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখায়। এই রকম কন্ডিশন এখন আমাদের যারা বোরো ধান চাষ করেছেন অনেকেরই কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন পাতা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, হলুদ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা আপনারা লক্ষ্য করছেন। তো এইখানে একটা দেখার বিষয় আছে, এই যে দেখুন পাতা এইভাবে শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এইখান ধরে ওই গাছটিকে ধরে টান দেব, এই দেখুন কিভাবে বেরিয়ে চলে এলো, দেখুন দেখতে পাচ্ছেন। এবং এই দেখুন এখানে মাজরা পোকা এখানে মলত্যাগ পর্যন্ত করে রেখেছে। তাহলে এই রকম যখনই দেখবেন যে আপনার জমিতে এইভাবে পাশ কাঠিগুলো শুকিয়ে যাচ্ছে, আপনি জমিতে যাবেন, গিয়ে ওই পাশ কাঠিটাকে ধরবেন, ধরে একটু উপর দিকে টানার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজেই উপরে উঠে উঠে আসবে। লক্ষণ তো আপনাদেরকে দেখালাম। তো এইখানে চাষিদেরকেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনার জমি আপনি যান, ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এই রকম যদি গাছিগুলো শুকিয়ে শুকিয়ে আসছে, পাশকাঠিগুলো শুকিয়ে শুকিয়ে আসছে, অনেকে প্রথমে এটা বাইরে থেকে দেখে হয়তো ঘাবড়ে যেতে পারেন যে এটা হয়তো একটা ছত্রাকের আক্রমণ হয়ে গেল। ছত্রাকেরও আক্রমণ হতে পারে, ঠিক আছে। সেটা সিমটম আলাদা হবে, লক্ষণ আলাদা হবে। যদি এইরকম ভাবে টান দেন এবং খুব সহজে যদি পাশকাঠিটা উঠে আসে এবং তলার দিকে গোড়ার দিকে যেখান থেকে উঠে এলো সেই জায়গাটাতে দেখেন যে কাটা ভাব রয়েছে, যে কিছু একটা কেটে দিয়েছে, তখনই বুঝবেন যে আপনার জমিতে কিন্তু মাজরা পোকার ব্যাপক হারে আক্রমণ রয়েছে। এবং এই জমিটার অবস্থা তো দেখতে পাচ্ছেন, এই হারে আক্রমণ রয়েছে। এখন এইভাবে যদি আক্রমণ থাকে তাহলে এর যে পাশকাঠি বার হওয়ার পর্যায়, সেই পর্যায়টা পার হয়ে যাবে এবং পরবর্তী সময়ে কি হবে, এখানে পাশকাঠি সেরকম ভাবে আসবে না, ধানের চেহারাও সেরকম ভাবে হবে না, এবং এখানে বলার আর কোনো বাকি থাকে না যে এই জমি থেকে পরবর্তী সময় আর সেরকম ভাবে আপনি ফলনই পাবেন না। তাহলে আপনাকে লসের মুখে পড়তে হবে। পাশাপাশি আবার আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি। শুধু এটা তো মানে মাজরার আক্রমণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আরো দেখুন। এই দেখুন পাতা তুলছি, এই দেখুন এখানেও পাতা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন পাতা হলুদ হচ্ছে, কমলা বর্ণ ধারণ করছে, এবং পাতার মধ্যে অসংখ্য কিন্তু টিপ 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 দাগও লক্ষ্য করা যাচ্ছে তো মানে এখানে পরিষ্কার জিঙ্কের ডেফিসিয়েন্সিও এখানে লক্ষ্য করা যাচ্ছে এই জমিটাতে, ঠিক আছে। পাশের জমিটাকেও যাচ্ছি, এই দেখুন এই জমিরও অবস্থা দেখুন, বেশ ভালোই দিন সংখ্যা হয়েছে লাগানো, মানে গাছের আর কি চেহারা দেখে সেটাই বোঝা যাচ্ছে। এই দেখুন পাতা হলুদ হচ্ছে, এই দেখুন হলুদ হচ্ছে, কমলা হচ্ছে, ঠিক আছে। এই যে পাতা কমলা বর্ণ ধারণ করছে, এবং দেখুন পাশ কাটি নিয়ে কোনো কিছু নেই, যেন একটা ঝুমছে গাছগুলো, ঠিক আছে। আর এই যে দেখুন এখানেও শুকে শুকে গেছে, ঠিক আছে। এই দেখুন এখান থেকে টান মারবো, এই দেখুন বেরিয়ে এলো। এই দেখুন এখানে এই জায়গাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে যেন কিছু একটা কেটে দিয়েছে, ঠিক আছে। এইভাবে দেখুন কিভাবে পাশ কাঠির গ্রোথ হবে, দেখুন এই দেখুন এইভাবে কেটে দিচ্ছে। আরো দেখুন এইখানে এই যে এই দেখুন শুকিয়ে গেছে, এই দেখুন টানলাম বেরিয়ে এলো, এখানেও ইয়ে করে দিয়েছে, এই দেখুন এই জায়গাতেও কেটে দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে অবস্থা দেখছেন, মাজরার আক্রমণ প্রচুর মাত্রায় রয়েছে, যে কারণে পাশকাঠি ছাড়ছে না। ওই নরম নরম পাশকাঠিগুলোই তো ওরা ফুটো করে দিচ্ছে। ওটা গেল। জিঙ্কের ডেফিসিয়েন্সি রয়েছে, এই জন্য গাছ সবুজ ভাব নেই, গাছের চেহারা ঠিকঠাক নেই। তাহলে গাছ যখনই সবুজ ভাব থাকবে না, তখন গাছের সেরকমভাবে খাদ্য তৈরি করতে পারবে না। যখনই গাছে খাদ্য তৈরি করতে পারবে না, তখনই সেই গাছ কি হবে, একটা বসা বসা ভাব থাকবে।
ও সেরকম এনার্জি আপনারা দেখতে পাবেন না, যে গাছের খুব ভালো চেহারা আছে এইরকমও দেখতে পাবেন না। পাশাপাশি এখানে কি আছে, সালফারেরও চাহিদা রয়েছে, ওই যে একটা হলুদাভ ভাব, ঠিক আছে। এবং আপনারা জানেন যে IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ওনারাও পর্যন্ত গবেষণায় দেখিয়েছেন যে ধান চাষে সালফার এবং জিঙ্কের কি পরিমাণ গুরুত্ব রয়েছে। যদি আপনার জমিতে সালফারের ঘাটতি থাকে তাহলে কি হবে, ধান গাছের শেকড়ের ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না এবং ধানে পাশকাঠির সংখ্যা কম আসবে, পাশকাঠির পরিমাণ বাড়াতে আপনারা পারবেন না, গাছের বর্ণ হলুদাভ থাকবে, ঠিক আছে, ফ্যাকাশে একটা ভাব থাকবে, গাছের সেরকম জৌলুস থাকবে না। পরবর্তী সময়ে যে পেনিকেল আসবে, যে শীষ বার হবে, সেই শীষের দৈর্ঘ্যও কিন্তু কম হবে। তাহলে ধান চাষে সালফারেরও বিশাল গুরুত্ব রয়েছে, জিঙ্কেরও বিশাল গুরুত্ব রয়েছে। জিঙ্কেরও যদি আপনার ঘাটতি থাকে তাহলে কি হবে, গাছ সবুজ হবে না, গাছ যদি সবুজ না হয় সেরকমভাবে খাবার তৈরি করবে না, পাশকাঠির পরিমাণ কমে যাবে এবং পরবর্তী সময়ে যে আপনার চালটা হবে, ধান থেকে যে চালটা হবে সেখানেও কিন্তু জিঙ্কের উপস্থিতি কমে যাবে, মানে আপনার চালের কোয়ালিটির পরিমাণও কিন্তু কমে যাবে। তাহলে সালফার, জিঙ্ক এগুলোরও কিন্তু ধান চাষে প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে। তাহলে এখন এই জমিগুলোর সাপেক্ষে যদি আমি বলি, তাহলে এখানে মাজরা পোকারও আক্রমণ রয়েছে, এটাকেও ঠেকাতে হবে, জিঙ্কও দিতে হবে, আবার সালফারেরও চাহিদা রয়েছে। তবেই এই জমিটাকে দ্রুততার সাথে একে কি করা যাবে, চেহারাটাকে পাল্টানো যাবে। এবং তার সাথে চাপান সার হিসেবে এখানে আমরা ইউরিয়া প্রয়োগ করতে পারি। এগুলো আমরা একসাথে যদি প্রয়োগ করি তাহলে কি হবে, এই জমিটাকে জাগানো যাবে। তো আপনারা বাংলায় একটা প্রবাদ শুনে থাকবেন যে এক ঢিলে দুই পাখি মারা, কিন্তু আজকে আমি এক ঢিলে 3 পাখি মেরে দেবো। মানে ধরুন আপনারা মাজরাকেও কন্ট্রোল করতে পেরে যাবেন, আপনার জমিতে এই যে বলছিলাম ধানের জন্য সালফারের চাহিদা রয়েছে, সালফারের চাহিদাও আপনারা মেটাতে পারবেন, জিঙ্কের চাহিদাও আপনারা মেটাতে পারবেন। এক ঢিলেই আপনারা 3টে পাখি মেরে দিতে পারবেন। তো সেই বিষয়টা নিয়ে আসছি। অনুরোধ করব যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি তো বললাম যে আপনারা এক ঢিলে 3টা পাখি মেরে ফেলুন, ঠিক আছে। তো সেই ঢিলটা হচ্ছে সুমিল কেমিক্যালসের ট্রায়ন। এর মধ্যে ফিপ্রোনিল রয়েছে 0.6%, আর এর মধ্যে রয়েছে আপনার 70% সালফার এবং জিঙ্ক অক্সাইড রয়েছে 13%। তাহলে এই যে ফিপ্রোনিলের পার্সেন্টেজটাও এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, 0.6% রয়েছে। পাশাপাশি যেটা আপনার কি করবে, মাজরা পোকাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং যখনই আপনার মাজরা পোকাকে কন্ট্রোল করতে পারবেন তখনই কি হবে, পাশকাঠির পরিমাণটাও কিন্তু বাড়বে, পাশকাঠিগুলো নষ্ট হবে না। পাশাপাশি এর মধ্যে সালফার রয়েছে, সালফারের কার্যকারিতা আমি অলরেডি আলোচনা করেছি, এবং জিঙ্কও রয়েছে। তাহলে এই 3টে উপাদান যখনই আপনার জমিতে প্রয়োগ করবেন তখনই কি হবে, ধীরে ধীরে আপনার যে জমির ধানের চেহারা, সেই চেহারার কিন্তু পরিবর্তন ঘটবে। পাশাপাশি এর কিছু আরো গুণাবলী, সেই গুণাবলীগুলো নিয়ে আমি আলোচনা করে দিই। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট প্যাটেন্টেড প্রোডাক্ট, ঠিক আছে। মানে এই ধরনের প্রোডাক্ট শুধুমাত্র এই কোম্পানির কাছেই কিন্তু রয়েছে, এটা সারা বিশ্বের মধ্যে। এবং এই ধরনের প্রোডাক্ট যখন আপনার হাতের কাছে থাকবে বা এটা যদি আপনি ব্যবহার করেন, এর কিছু সুবিধাও রয়েছে। যেমন ধরুন আপনার জমিতে হয়তো জিঙ্কের চাহিদা রয়েছে, সালফারের চাহিদা রয়েছে, তাহলে এগুলো আপনাকে আলাদা আলাদা করে স্প্রে করার কোনো প্রয়োজন নেই, বা আলাদা আলাদা করে কিনে এনে এটা জমিতে ছেটানোর কোনো প্রয়োজন নেই, বা এই যে ধরুন মাজরা পোকার জন্য আলাদা করে আপনাকে কীটনাশক স্প্রে করারও কোনো প্রয়োজন নেই, বা আলাদা আলাদা করে দানাদার কীটনাশক জমিতে অ্যাপ্লাই করারও কোনো প্রয়োজন নেই। এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 3টে কাজেই কিন্তু একসাথে হয়ে যাবে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যে এমনিতে আপনারা নর্মালি ফিপ্রোনিলের যেগুলো আপনার গ্র্যানুয়েল ফর্মে যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেগুলো সাধারণত আপনারা দেখবেন ওর মধ্যে হলুদ রং থাকে, ঠিক আছে। কিন্তু এখানে দেখুন এটাতে নীল রং রয়েছে। তো আমাদের ভারতবর্ষের CIBRC অর্থাৎ সেন্ট্রাল ইনসেকটিসাইডস বোর্ড অ্যান্ড রেজিস্ট্রেশন কমিটি যে রয়েছে, ওনারা এই ট্রায়নের মধ্যে যে মলিকিউলগুলো রয়েছে সেই মলিকিউলটাকে টেস্ট করেছেন এবং টেস্ট করে দেখেছেন যে এর মধ্যে ক্ষতিকারক উপাদানের যে উপস্থিতি সেটা তুলনামূলক কম, তাই একে ওনারা নীল স্টিকার প্রদান করেছেন এবং এটা তুলনামূলক হলুদের থেকে একটু আমাদের পরিবেশ বান্ধব বলা যায়, বা পরিবেশের জন্য কম ক্ষতিকারক বলা যায়। এরপরে আসি এর প্যাকেট। এর প্যাকেট 4 কেজির প্যাকেট রয়েছে
এবং এর ডোজ হচ্ছে 33 শতকে মাত্র 1 কেজি, এটা আপনারা ব্যবহার করবেন। এবং এর সাথে আপনারা ইউরিয়া সার ব্যবহার করতে পারেন, তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে। আমি প্রথমেই যে জমিগুলোর কন্ডিশন দেখালাম, যদি এই ধরনের জমির কন্ডিশন থাকে তাহলে আপনারা 33 শতকে 8 থেকে 10 কেজি ইউরিয়া নেবেন এবং তার সাথে ট্রায়ন 1 কেজি যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। পাশাপাশি আপনাদেরকে এটাও বলে রাখি যে এটা আমি কোনো প্রমোশনাল মূলক ভিডিও করছি না। এই ভিডিওটা করার জন্য আমি কোম্পানির কাছ থেকে কোনো টাকা নিইনি বা টাকা পাইনি, ঠিক আছে। আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন, চাইলে এর রেজাল্ট কীরকম সেটাও আপনারা দেখতে পারেন। আমিও যদি এর রেজাল্ট দেখেছি, ঠিক আছে, কিন্তু আপনারাও চাইবো যে আপনারাও ব্যবহার করে দেখুন যে কীরকমের রেজাল্ট রয়েছে, কার্যকারিতা রয়েছে। আবার এটা দিলেই যে আপনার এই ধরনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, ধান গাছের চেহারা একেবারে ঝাঁ চকচকে হয়ে যাবে, প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আসবে, এমন ব্যাপারটা নয়। কিন্তু এই ধরনের অবস্থায় যদি আপনারা পড়েন, সেই অবস্থার উন্নতি আপনারা করতে পারবেন। তারপরও আপনাকে জমিতে যেতে হবে, আপনি জমির চাহিদা পর্যবেক্ষণ করবেন এবং সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। এটা দেওয়ার পরেও যদি দেখেন যে আপনার গাছের চেহারার খামতি রয়েছে, তাহলে আপনারা উপরে পিজিআর প্রয়োগ করবেন। যদি জমিতে ছত্রাকের উপস্থিতি থাকে তাহলে আপনারা কিন্তু ছত্রাকনাশক অ্যাপ্লাই করবেন। এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। সর্বশেষে বলি যে এর দামের ব্যাপারটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু কম বেশি এটা তো হয়ে থাকে। তো আমার এলাকায় এই প্রোডাক্টটা আপনার 300 থেকে 350 টাকা কেজি প্রতি দামে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।